কবরস্থানের পাশ দিয়ে গেলে না গাটা কেমন যেন ছমছম করে ওঠে, তাই না বরুণ জেঠু? তোদের কবরস্থানের পাশ দিয়ে যেতেই গা ছমছম করছে, তাহলে আমার মতন অবস্থায় পড়লে কি করতিস বল? তোমার মতো অবস্থায় পড়লে মানে? তুমি কি বলতে চাইছো বরুণ জেঠু? সেই ঘটনার কথা তোদের আজ আমি বলবো, কিন্তু এখানে নয়। চল চল তাড়াতাড়ি ক্লাবে যাই, তারপর তোদের সব কথা বলবো। চল। এবার বলো বরুণ জেঠু, তোমার সঙ্গে কি ঘটেছিল গো? আমি তখন রাঙামাটি নামের একটা জায়গার পোস্ট অফিসের পোস্টমাস্টার। রাঙামাটি? বাহ, ভারী সুন্দর নাম তো। নাম যেমন সুন্দর তেমনই সুন্দর গ্রামের পরিবেশ। চারিদিকে লাল মাটি আর ছোট ছোট পাহাড় ঘিরে আছে গোটা রাঙামাটি গ্রামকে। ছুটির দিন বা রবিবার আমি আর নারু মাঝে মাঝেই রাঙামাটির মাথামুড়া পাহাড়ে গিয়ে বসতাম। নারুকে গো বরুণ জেঠু? নারু আমার বাড়িতে কাজ করত, রাঙামাটিরই লোক। তারপর বর্ষাকালের এক বিকেলে আমি আর নারু মাথামুড়া পাহাড়ে গেলাম। বাবু বাড়ি চলেন, আকাশের ভাবগতিক ভালো নয়। আরে আর একটু পরে যাচ্ছি নারু। কিন্তু আজকের দিনটা এখানে বেশিক্ষণ থাকা ঠিক হবে না বাবু। কেন, কি হয়েছে আজকে? আজ হলো ভাদ্র মাসের অমাবস্যা বাবু, তাই এখানে আর বেশিক্ষণ না থাকাই ভালো। আজ ভাদ্র মাসের অমাবস্যা, তো কি হয়েছে? এই দিনে এখানে একটু সন্ধে হলেই কান্নার শব্দ শোনা যায়। এই মাথামুড়া পাহাড়ে কান্নার শব্দ? আচ্ছা, তোমার কি মাথা টাথা খারাপ হয়েছে নাকি? হ্যাঁ না বাবু, মাথা আমার ঠিকই আছে। চলেন বাবু চলেন, আর জেদ করবেন না। না নারু, আমি এখান থেকে আজ যাব না। আমি শুনতে চাই সেই কান্নার আওয়াজ। কি ভেবেছ তুমি এইসব আজগুবি কথা বলবে আর আমি সব বোকার মতো বিশ্বাস করে নেব? শুনতে পাচ্ছেন বাবু? পাচ্ছেন শুনতে? কে কাঁদছে নারু? জানি না বাবু, কিন্তু ভাদ্র মাসের অমাবস্যার দিন এই কান্নার আওয়াজ অনেকেই শুনেছে। অনেকেই শুনেছে, কিন্তু আমি তো আজ শুধু শুনবো না, জানবো এই কান্না আসলে কার। আওয়াজটা ওদিক থেকে আসছে। বাবু ওদিকে যাবেন নে? কেন যাব না? কেন, কি আছে ওদিকে? ভূত? নারু, আমি ওই সব ভূতে টুতে বিশ্বাস করি না। ওদিকে একটা খুব পুরনো ইংরেজ আমলের কবরখানা আছে। তুমি কি বলতে চাইছো? ওই কান্নার আওয়াজ ওই কবরখানা থেকে আসছে? হ্যাঁ বাবু, কবরখানা থেকেই আসছে। তাহলে তো আমাকে ওই কবরখানায় যেতেই হবে। ওই কবরখানায় যাবেন নে বাবু, যাবেন নে? আমি যাবই নারু, আমি যাবই। তারপর ওই কবরখানায় গিয়ে কি দেখলে বরুণ জেঠু? কান্নার আওয়াজটা শুনতে শুনতেই আমি কবরস্থানে ঢুকলাম। আমার পেছন পেছন নারুও ছুটে এলো। হঠাৎ দেখলাম একজন লোক হাতে একটা হ্যারিকেন নিয়ে আমাদের সামনে এলো। তারপর বলল, কেন এসেছেন এখানে? কি চান? আগে বলুন তো আপনি কে, আর এখানেই বা কি করছেন? আমি যেই হই না কেন সেসব জেনে আপনার কোনো কাজ নেই। ভালো চান তো এক্ষুনি এখান থেকে ফিরে যান। হ্যাঁ বাবু, এই কবরখানা থেকে তাড়াতাড়ি চলেন, এখানে আপনার বিপদ হতে পারে। এই কান্নার আওয়াজটা কার সেটা না জেনে আমি এখান থেকে কিছুতেই যাব না নারু, কিছুতেই যাব না। বলুন তো, বলুন বলুন আমাকে, কে এইভাবে করুণ সুরে কাঁদছে? কে কে কাঁদছে? তা কি হবে জেনে বাবু? যে কাঁদছে সে কখনো আর আপনার সামনে আসবে না, বুঝেছেন? কেন আসবে না? কেন? ও যে আর আসতে পারে না, কাউকে বলতে পারে না ওর দুঃখের কথা, শুধু কাঁদে। কিন্তু আমি সব জানি, সব। আপনি সব জানেন? তাহলে বলছেন না কেন? আমাকে বলুন। তাহলে আপনারা আসুন আমার সাথে। এই কবরখানার ভেতরে একটা ভাঙাচোরা ঘর আছে, সেখানে বসেই সব কথা বলবো আপনাদের। ভাঙাচোরা ঘর?
বেশ চলুন। না বাবু, যাবেন না, যাবেন না, ওর সাথে যাবেন না। আপনি বরং বাড়ি চলেন, বাড়ি চলেন বাবু। না, তুমি থামো। সব না জেনে আমি এখান থেকে বাড়ি যাব না। বলুন, ওই কান্নার ব্যাপারে আপনি কি জানেন? আজ থেকে অনেক বছর আগে ইংরেজ আমলের কথা। ইংরেজ আমল? হ্যাঁ, ইংরেজ আমল। সাহেবদের অত্যাচারে তখন রাঙামাটি গ্রামের ছোট বড় সবাই খুব বিরক্ত। রাঙামাটির সব লোক তখন সাহেবদের হাত থেকে মুক্তি চাইছিল। রাঙামাটি গ্রামে জ্বলে উঠেছিল স্বাধীনতার মশাল। আর এই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছিল মুনিয়া। মুনিয়া? কই, এমন স্বাধীনতা সংগ্রামীর নাম তো আগে কখনো শুনেছি বলে আমার মনে পড়ছে না। দেশের স্বাধীনতা সংগ্রামের সব ইতিহাস কি আর মানুষ জানে বাবু? কত ঘটনাই আছে যা সময়ের গহ্বরে হারিয়ে গেছে। তাই মুনিয়ার কথাও আজ আর কেউ মনে রাখেনি। কিন্তু জানেন বাবু, সেই সময় ইংরেজরা মুনিয়ার মাথার দাম রেখেছিল 10,000 টাকা, জীবিত বা মৃত। তা মুনিয়া এমন কি করেছিল যে ইংরেজরা তার মাথার দাম এত রেখেছিল? মুনিয়া কি করেছিল? তাহলে শুনুন। একদিন রাতে মুনিয়ার কিছু গ্রামবাসী মিলে আক্রমণ করলো রাঙামাটির থানা। সাহেব, আজ তোমাদের অত্যাচারের শেষ রাত। যে থানায় আমাদের ভাই বোনদেরও জোর করে ধরে নিয়ে গিয়ে অত্যাচার করো, আজ সেই থানা আমরা জ্বালিয়ে দেব। আক্রমণ! দেখতে দেখতে থানা পুড়ে ছাই হয়ে গেল। এই ঘটনায় সাহেবরা আরো রেগে গেল। পাগলের মতন খুঁজতে থাকলো মুনিয়াকে। তারপর মুনিয়ার নিজেরই দলের এক লোক টাকার লোভে মুনিয়ার খবর সাহেবদের দেয়। সাহেবরা খবর পেয়েই সেই দিন রাতে এই ঘর থেকেই ধরে নিয়ে যায় মুনিয়াকে। এই ঘর থেকে? মানে? যেখানে আপনারা এখন বসে আছেন, এই ঘরেই ইংরেজদের চোখে ধুলো দিয়ে মুনিয়া লুকিয়েছিল। কিন্তু শেষ রক্ষা হলো না। 10-12 জন ইংরেজ মুনিয়াকে ধরে নিয়ে গেল ওই কবরখানার একদম ভেতরে। আর তারপর, ইউ সোয়াইন, তুই আমাদের থানা জ্বালিয়েছিস, এবার আমরা তোকে শেষ করব, তোকে শেষ করব মুনিয়া। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। দেশের জন্য শহীদ হলো মুনিয়া। স্বামীর মৃত্যুর খবর পেয়েই এই কবরখানায় পাগলের মতন কাঁদতে কাঁদতে ছুটে এলো রূপা। তারপর রূপা আর এই কবরখানা থেকে ফিরে যায়নি বাবু। মুনিয়া শোকে এই কবরখানাতেই কেঁদে কেঁদে বেড়াতো রূপা। তারপর ভাদ্র মাসের অমাবস্যার এক রাতে রূপা মারা গেল। আর তারপর থেকে ভাদ্র মাসের অমাবস্যার রাতে এই কবরখানা থেকে এই রূপার কান্নার আওয়াজ শোনা যায়। কিন্তু আপনি এত কিছু জানলেন কি করে? কে আপনি? আমি আমি কে তা জানতে চান? এ কি, আপনি হঠাৎ এইভাবে হাসছেন কেন? শুনতে পাচ্ছেন না? শুনতে পাচ্ছেন না আপনারা? ও আমাকে ডাকছে, ও আমাকে ডাকছে। এ কি, এ তো মুনিয়াকে ডাকছে। হ্যাঁ, আমাকেই ডাকছে, আমাকেই ডাকছে। রূপা, রূপা, আমি আসছি রূপা, আমি আসছি তোমার কাছে। মুনিয়া? এতক্ষণ আমি যার সঙ্গে কথা বলছিলাম সে মুনিয়া ছিল? আর ওটা ছিল রূপার কান্নার শব্দ বাবু। দেখতে দেখতে তখন ভোর হয়ে গেছে পাখির ডাকে। আমি আর নারু কবরখানা থেকে ধীরে ধীরে বাড়ি ফিরলাম। এর কিছুদিন পর আমি অবশ্য রাঙামাটি থেকে ফিরে আসি। কিন্তু পরে খবর নিয়ে জেনেছি এখনো নাকি ভাদ্র মাসের অমাবস্যাতে ওই কবরখানায় মুনিয়ার জন্য রূপার কান্নার শব্দ শুনতে পাওয়া যায়।
আমাদের বাঁচান, বাঁচান, সত্যপ্রকাশ বাবু, আমাদের বাঁচান। আরে ব্যাপার কি? দেখে তো মনে হচ্ছে আপনারা কোনো জিনিসে খুব ভয় পেয়ে আমার কাছে এসেছেন। আপনি ঠিকই বলেছেন সত্যপ্রকাশ বাবু, আমরা সবাই কাল রাতে দেখেছি এক জোড়া নাগরা জুতো আমাদের কলোনিতে হাঁটতে হাঁটতে ঘুরে বেড়াচ্ছে। এর আগেও আমি এই নাগরা জুতো চলবার গল্পটা আমি অনেকবার অনেকের কাছে শুনেছি, কিন্তু তখন অতটা পাত্তা দিইনি। কিন্তু আপনারা এসে যখন একই কথা বলছেন, তার মানে এই ঘটনায় কোনো রহস্য লুকিয়ে আছে। আর এই রহস্যের সমাধান আপনাকেই করতে হবে সত্যপ্রকাশ বাবু, কারণ আমরা সবাই জানি যে এই রহস্যের সমাধান একমাত্র আপনিই করতে পারবেন। ঠিক আছে, আমি এই কেসটা নিচ্ছি। আমরা একটু স্বস্তি তো পেলাম। এমন ভৌতিক ঘটনা শুরু হয়েছে যে আমরা শান্তিতে নিঃশ্বাসও নিতে পারছি না। আচ্ছা, এবার আমরা আসি সত্যপ্রকাশ বাবু, আপনি এই ব্যাপারে একটু ভাবুন। আমার মন বলছে এইভাবে নাগরা জুতো চলার পেছনে কোনো কারণ নিশ্চয়ই লুকিয়ে আছে, কিন্তু কারণটা ঠিক কি? আর এটার খোঁজ পেতে গেলে আজ রাতেই আমাকে কলোনিতে একটু ঘুরে দেখতে হবে। কে আপনি, আর কি চাইছেন? সাহায্য। সাহায্য? কেমন সাহায্য? সাহায্যই যদি চাই তাহলে সামনে না এসে এরকম ভূতের মতন ঘুরছেন কেন? সব বলবো তোমায়, তার আগে আমায় এটা বলো যে আমার আসল রূপ দেখে তুমি ভয় পাবে না তো, আর আমায় সাহায্য করবে তো? আমি সত্যপ্রকাশ কোনো কিছুতেই ভয় পাই না। আপনি আপনার আসল রূপে আমার সামনে আসতেই পারেন, কিন্তু একটা কথা মনে রাখবেন, কোনো অন্যায় কাজে কিন্তু সাহায্য পাবেন না আপনি। না না, আমি আপনাকে কোনো অন্যায় কাজ করতে বলবো না। ঠিক আছে, আসুন আমার সামনে, আমিও দেখতে চাই আপনি আসলে কে। ঠিক আছে, তাহলে দেখুন আমি আসলে কে। আপনি আপনার নামটা বলুন। আমি সূর্যগড়ের সেনাপতি রাম সিং। সেনাপতি রাম সিং, বলুন আপনাকে আমি কিভাবে সাহায্য করব? বলছি, তার আগে আমি আমার কিছু ঘটনা আপনাকে বলতে চাই সত্যপ্রকাশ বাবু। হ্যাঁ, বলুন না আপনি। শত্রু দেশের সাথে যুদ্ধ করতে আমি ধ্রুবগড়ের পাহাড়ে গিয়েছিলাম। কি ভয়ঙ্কর যুদ্ধ হয়েছিল, চারিদিকে শুধু রক্ত আর রক্ত। তারপর কি হলো রাম সিং? হঠাৎ করে একজন সৈন্য আমাকে পেছন থেকে তলোয়ার দিয়ে আঘাত করে। আমি ঘোড়ার ওপর থেকে মাটিতে এসে পড়ি। তারপর শত্রু দেশের বাকি সৈন্যরা এসে আমাকে মেরে ফেলে। নিজের দেশের জন্য আমি শহীদ হয়ে যাই।
কিন্তু এই ঘটনার সঙ্গে আপনাকে সাহায্য করবার সম্পর্কটা কি? না না, ওই ব্যাপারে নয়। আসলে আমার কাছে কিছু জমানো টাকা রয়েছে, আর এখন আমি চাই ওই টাকা আমার গ্রামে গিয়ে আমার বৃদ্ধ মাকে দিয়ে আসুন। কিন্তু সেজন্য আমি কেন? অন্য কেউ তো এই কাজটা করতে পারতো। এই চেষ্টা আমি করেছি, কিন্তু আমার এক ভালো বন্ধুকে কিছু টাকা দিয়ে আমি বলেছিলাম আমার বৃদ্ধ মাকে দিয়ে আসতে, কিন্তু ও আমার সাথে বিশ্বাসঘাতকতা করে। ও ওই টাকা আমার বৃদ্ধ মাকে দিয়ে আসেনি। আমি ঠিক বুঝলাম না, আপনি অন্যের উপর ভরসাটা করছেনই বা কেন? আপনি নিজেই তো এই কাজটা করতে পারতেন। না, করতে পারবো না সত্যপ্রকাশ বাবু, কারণ কোনো মাধ্যম ছাড়া আমি আমার এই জমানো টাকা আমার বৃদ্ধ মায়ের কাছে পৌঁছতে পারবো না। এই জন্য আমি একজন সৎ, ভালো এবং সাহসী লোককে খুঁজছিলাম যে আমার জমানো টাকা আমার বৃদ্ধ মায়ের কাছে পৌঁছে দেবে, আর এই কাজটা হওয়ার পরেই আমার আত্মা শান্তি পাবে। ঠিক আছে, সেটাই হবে যেটা আপনি চান। এবার আপনি আমায় বলুন তো, আপনার মায়ের নাম কি? আগে পার্বতী দেবী। আর আপনার গ্রামের নাম? আমার গ্রামের নাম হচ্ছে রামগড়। রামগড় গ্রামে আপনার মা কোথায় থাকেন? রামগড় গ্রামে একটা বড় নদী আছে, ওই নদীর পাড়েই একটা মাটির বাড়িতে আমার মা থাকেন। এবার এই নিন আমার জমানো টাকা। এই হলো সেই রামগড়ের নদী। তার মানে এই নদীর কিনারেই রাম সিং এর মায়ের মাটির কুটির। পার্বতী দেবী, আপনি কি বাড়িতে আছেন? পার্বতী দেবী। নমস্কার পার্বতী দেবী, আমার নাম সত্যপ্রকাশ। আমায় আপনার ছেলে রাম সিং পাঠিয়েছে। এসো এসো সত্যপ্রকাশ, এসো ভেতরে এসো। এবার বলো, কেন তুমি এসেছো? আপনার ছেলে রাম সিং আমার হাত দিয়ে কিছু টাকা পয়সা পাঠিয়েছেন। এই বয়সে আমি এইসব টাকা পয়সা নিয়ে কি করব সত্যপ্রকাশ? আচ্ছা, আমি তো আমার ছেলেকে দেখতে পাচ্ছি না। ও কোথায়? বাবা রাম, কোথায় তুই? বাবা রাম, তুই কোথায়? কোথায় তুই? আপনি দয়া করে উত্তেজিত হবেন না। এরকম উত্তেজনা হলে আপনার শরীর খারাপ হবে, আর এরকমটা হলে আপনার ছেলে রাম সিং খুব কষ্ট পাবেন। হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিকই বলেছ সত্যপ্রকাশ। আমি আর এরকম ভাবে উত্তেজিত হব না। তুমি গিয়ে রাম সিংকে বলো যে ওর পাঠানো টাকা আমি নিয়েছি, আর ওকে বলো কাজ শেষ করে যেন আমার কাছে তাড়াতাড়ি ফিরে আসে। হ্যাঁ হ্যাঁ, আমি বলে দেব পার্বতী দেবী। তাহলে এখন আমি আসি, অনুমতি দিন, আমার অনেক কাজ আছে। ঠিক আছে, সাবধানে যেও কিন্তু। আপনাকে অনেক অনেক ধন্যবাদ সত্যপ্রকাশ বাবু, অনেক অনেক ধন্যবাদ। যেখানেই থাকুন আপনি ভালো থাকুন রাম সিং। আপনিও ভালো থাকুন, আপনিও ভালো থাকবেন। কি হলো? তোরা সবাই চুপ কেন? কেমন লাগলো এই ভূতের গল্প? কেউ তো বললি না কিছু আমাকে। খুব ভালো লেগেছে জেঠু।
কিন্তু একটু একটু ভয়ও লাগছে। হ্যাঁ জেঠু, দারুণ লেগেছে। তাহলে তো খুব ভালো, তোদের ভালো লেগেছে এই কথা শুনেই আমার মন ভালো হয়ে যায়। কিন্তু এই বল, তুই এত চুপচাপ কেন বসে আছিস? আসলে জেঠু, আমার না খুব ভয় করছে, আমি বাড়ি যাব। এখন সবাই নিজের নিজের বাড়িতে যা, অনেকটা রাত হয়ে গেছে। এখন না বের হলে তোদের বাড়ির সবাই চিন্তা করবে। কিন্তু জেঠু, আমার খুব ভয় লাগছে। আরে কিচ্ছু হবে না, তোরা তিনজন গল্প করতে করতে চলে যা। আর হ্যাঁ লালটু এবং আকাশ, তোরা বল্টুর থেকে বড়, তাই তোরা ওকে ভালো মতো বাড়িতে পৌঁছে দিবি, কেমন? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, চল সব। হ্যাঁ হ্যাঁ চল। এই বলে তারা তিনজন নিজেদের বাড়ির দিকে রওনা দিল। আর বরুণ জেঠুও নিজের বাড়ির দিকে যেতে লাগলো। তিন বন্ধু রাস্তা দিয়ে যাচ্ছিল। রাস্তা বেশ অন্ধকার ছিল, পুরো রাস্তা ফাঁকা। তোদের কি মনে হচ্ছে না আজকে রাস্তায় একটু বেশি অন্ধকার? হ্যাঁ ঠিক বলেছিস, আজকে যদিও অমাবস্যা, তার জন্যই আলো নেই। এই বলেই তারা দেখল তাদের সামনে একটা মস্ত বড় গাছ। বল্টু এমনিতেই খুব ভয় পেয়েছিল, আর এরকম পরিস্থিতি দেখে সে আরো বেশি ভয় পেয়ে গেল, আর ভয়ে চুপ হয়ে গেল। কিন্তু হঠাৎ করেই সে জোরে চিৎকার করে উঠল, ভূত! এটা কি বলছিস তুই? আকাশ, ওই দেখ, গাছের পেছনে ছোট্ট মেয়ের ভূত দাঁড়িয়ে আছে। কোথায়? ওই যে ওখানেই। আরে ভূত নয়, সে আমাদের মতনই একজন মানুষ। চল তাড়াতাড়ি বাড়ি চল। বল্টু, তুই খুব ভিতরে, শেষে কিনা একটি মেয়েকে দেখে ভয় পেয়ে গেলি। এরপর তারা নিজের নিজের বাড়িতে চলে গেল। কিন্তু অদ্ভুত বিষয় এই যে সেই মেয়েটি এক দৃষ্টিতে তাদের দিকে তাকিয়েছিল আর জোরে জোরে হাসছিল। পরের দিন তারা তিন বন্ধু আবার সময় মতো মিতালি সংঘ ক্লাবে চলে আসে। ভূতের গল্প শুনবে এই কারণে। তারা বসে একে অপরের সাথে গল্প করছিল। তখনই বরুণ জেঠু সেখানে চলে আসে। তোরা চলে এসেছিস? সত্যি, তোদের মতো ভূতের গল্প শোনা প্রেমী খুব কম জনই আছে রে। তুমি ঠিকই বলেছ বরুণ জেঠু, ভূতের গল্প না শুনলে তো আমাদের ঘুমই আসে না। কিন্তু বরুণ জেঠু, আজ তুমি আমাদের কোন গল্প শোনাবে? যেটা ইচ্ছা হয় গল্প শুনিও জেঠু, কিন্তু একটু কম ভয়ের গল্প, কারণ আমার অনেক ভয় করে। আচ্ছা, আজ আমি তোদের একটি ছোট্ট মেয়ের গল্প শোনাব। সে একদম তোদেরই মতো ছিল, বা তোদের থেকে একটু ছোট। যখন আমি কাজের সূত্রে বাইরে যেতাম এবং সেখান দিয়ে যখন আসতাম, শুনতে পেতাম আমি গ্রামবাসীরা নাকি একটি গাছের পেছনে একটি ছোট্ট বাচ্চাকে দেখতে পায়। কিন্তু আমি কখনোই সেই মেয়েটিকে দেখিনি। কিন্তু তোরা তো জানিসই আমি ভূতের ব্যাপারে জানতে কতটা আগ্রহী, তাই আর নিজেকে সামলাতে পারিনি। তাই এই ব্যাপারে জানার জন্য ওই গ্রামেরই একটি বৃদ্ধ লোকের কাছে চলে গেলাম। বরুণ জেঠু সকালবেলা গ্রামের রাস্তা দিয়ে সেই বৃদ্ধ লোকটির বাড়ি যেতে থাকে। কিছু সময় পরে সে পৌঁছে যায় তার বাড়িতে। কেউ আছেন? কেউ কি আছেন? কে তুমি? কাকা বাবু, হয়তো তুমি আমাকে চিনবে না। আসলে আমি কিছু জানার জন্য এখানে এসেছি। ও আচ্ছা, বসুন বসুন, বলুন কি জানতে চান আপনি?
আমি প্রায় শুনি যে গ্রামবাসীরা গাছের পাশে কোনো এক মেয়ের আত্মা দেখতে পায়। আমাকে সেই মেয়েটির রহস্যের কথা কিছু বলুন না। তুমি তাহলে সেই মেয়ের সম্পর্কে জানতে এসেছ? সেই মেয়ের ব্যাপারে জেনে তুমি কি করবে? এরকম কোনো ব্যাপার নেই, আসলে আমার এসব ব্যাপারে আগ্রহ বেশি, তাই কি না? আচ্ছা, সেই মেয়ের ব্যাপারে যদি বলি, সে বড়ই অভাগী ছিল। সেই মেয়েটির নাম রিয়া ছিল, আর জন্মের সময় তার মায়ের মৃত্যু হয়ে গিয়েছিল। সে তার বাবার সাথেই থাকতো। রিয়া নিজের বান্ধবীদের সাথে খেলছে, আর তার বাবা খাবার বানাচ্ছে। কত সুন্দর ফুল! মা, ওখানে যাস না, পড়ে যাবি। মা, এখানে আয়, আমি তোকে খাইয়ে দেই। রিয়া দৌড়ে নিজের বাবার কাছে চলে আসে। এই যে আমি চলে এসেছি। এরপর রিয়ার বাবা খুব আদরে তার মেয়েকে খাবার খাওয়িয়ে দেয়। রিয়া মা, আমি এখন কাজে বেরোচ্ছি, আর তুই বাইরে বেরুস না কিন্তু। আমি বাইরের থেকে দরজা আটকে দিচ্ছি। বাবা, আমার এই ঘরে একা থাকতে একদম ইচ্ছা করে না। জানি রে মা, আমি তাড়াতাড়ি চলে আসব। ঠিক আছে বাবা। রিয়ার বাবা হতাশ হয়ে কাজে বেরিয়ে পড়ে, রিয়াকে ঘরের মধ্যে বন্ধ করে। কিছু সময় পরে বিকেল হয়ে যায়। রিয়ার বাবা বাড়ি ফিরে খাবার বানাতে থাকে। তখনই রিয়া ঘুমিয়ে পড়েছিল। খাবার বানিয়ে রিয়ার বাবা রিয়াকে ডাকতে যায়। মা, ওঠ মা, রিয়া মা, ওঠ। রিয়া আসতে আসতে নিজের চোখ খুলে নিজের বাবার কোলে উঠে বসে পড়ে, আর হঠাৎই কাঁদতে থাকে। আরে মামা, কি হলো মা, কাঁদছিস কেন? মা, কোথায় তুমি? জানো বাবা, আমি স্বপ্নে মাকে দেখলাম। মা আমাকে ডাকছিল। আমি মার কাছে যাব। বাবা, আমাকে নিয়ে চলো মার কাছে। এই শুনে রিয়ার বাবাও খুব হতাশ হয়ে পড়ে। সে নিজের মেয়েকে শান্ত করানোর জন্য তাকে বাইরে নিয়ে এসে একটা তারা দেখিয়ে বলে, ওই দেখ মা, তোর মা কিভাবে তোর দিকে তাকিয়ে আছে। ওটা আমার মা? হ্যাঁ, সে তাড়াতাড়ি চলে আসবে। চল, আমরা ততক্ষণে খেয়ে নেই, না হলে মা খুব রাগ করবে। হ্যাঁ, চলো চলো। এরপর দুজনে খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। কিন্তু রিয়ার বাবা ক্লান্ত হওয়ার কারণে ঘরের দরজা ভালো করে বন্ধ করতেই ভুলে যায়। মধ্যরাতে যখন রিয়ার বাবা ঘুমিয়েছিল, তখনই হঠাৎই রিয়ার ঘুম ভেঙে যায়। সে নিজের মাকে দেখার জন্য বাইরে চলে আসে, আর সেই তারার দিকে যেতে থাকে, আর নিজের মাকে ডাকতে থাকে। মা, ও মা, মা। কিন্তু সামনে একটি বড় গাছের সামনে একটি পুকুরে রিয়া পড়ে যায়, আর সেই জায়গায় তার মৃত্যু ঘটে। এটা তো খুব খারাপ হয়েছে মেয়েটির সাথে। হ্যাঁ, সেই সময় থেকেই তার বাবাও শোকে পাগল হয়ে গিয়েছিল, আর তার কিছুদিন পর থেকে মানুষ বলে যে তারা কিছু কিছু সময় সেই গাছের পাশেই মেয়েটিকে দাঁড়িয়ে থাকতে দেখে। ঠিক আছে জেঠু, সত্যি কি এটা হয়েছিল? হ্যাঁ, শুনেছি তো তাই, কিন্তু কখনো দেখিনি। আচ্ছা, আজ তাহলে আমি আসি রে। এই বলে বরুণ জেঠু নিজের বাড়ি চলে যায়। তখনই হঠাৎ বল্টু বরুণ জেঠুকে ডাকতে থাকে। বরুণ জেঠু, শোনো। কি হয়েছে রে বল্টু? জেঠু, সেই গাছটা কোথায় আছে? সেই গাছ এই যে সামনে যেতে একটা পুকুর আছে, তার সামনেই। ওই গাছের কথাই আমাকে বলেছিল। আজ আসি আমি রে। বরুণ জেঠুর চলে যাওয়ার পরেই তারা তিনজন একে অপরের দিকে তাকাতে থাকে। মানে আমরা যেটা দেখেছিলাম? হ্যাঁ,
সেই মেয়েটি ভূত ভূত